পরিবারের কোনো একটা মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে তখন না আর কোনোভাবেই মনটা ভালো রাখা যায় না। সবসময় মনের মধ্যে বিষণ্ণতা কাজ করে, মনটা সবসময় খারাপ লাগে। আজকে সেরকমই একটা দিন আমার। ছাদে চলে এসেছি আর এখান থেকে আজকের ভিডিওটি শুরু করেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বিডি ব্লগার ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে থেকে যাবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। ছাদে চলে এসেছি। ছাদে অনেকক্ষণ সময় বসে থাকার জন্য মনটা এতটাই খারাপ আর বিষণ্ণ হয়ে আছে, ঘরে একদমই মন টিকছিল না। মনে হচ্ছিল যে দূরে কোথাও পালিয়ে যাই, আর দূরে কোথাও তো যাওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু সংসার আছে আমার। তাই ছাদ পর্যন্তই আমার গণ্ডি সীমা। তো এই কারণে ছাদে চলে এসেছি। আর ছাদে এসে বাতাসের মধ্যে অনেকক্ষণ বসে আছি, ভালো লাগছে, তবে মনটা একটু খারাপ লাগছে। সব কিছু মিলিয়ে জানি না পরিস্থিতি কোন দিকে যাবে। আল্লাহ যেন সব কিছু ঠিক করে দেয় খুব তাড়াতাড়ি। আর কেনই বা এসব কথা বলছি, এবার সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। ছাদে এসেছি, আসার পর দেখলাম যে যেহেতু সকালবেলা অনেক পরিমাণে পর্তুলিকা ফুটে আছে, তো ভাবলাম যে পর্তুলিকাগুলো তুলে ফেলি আর এগুলো বাসায় গিয়ে ভিজিয়ে রাখবো। অনেকক্ষণ সময় বসে থাকার পর এখন পর্তুলিকাগুলো তুলে তারপর বাসায় চলে যাব। আমার মেঝো মামা ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিল গত 1 বছর থেকে। আজকে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছে। মানে গত রাতে খবর শুনেছি যে মামাকে চট্টগ্রাম থেকে ঢাকা নিয়ে এসেছে, আর আজকে অবস্থা অনেক বেশি খারাপ। যে কোনো সময় যে কোনো খবর চলে আসতে পারে। আল্লাহ মাফ করুক, মামাকে আল্লাহ অনেক হায়াত বাড়িয়ে দিক। অনেকের মামা অনেকের কাছে সাধারণ একটা বিষয়, কিন্তু আমাদের মামা আমাদের কাছে অনেক মূল্যবান একটা মানুষ ছিল। কারণ হচ্ছে মামার অবদান আমাদের লাইফে অনেক বেশি। আমার মামা আমাদের খরচ থেকে শুরু করে আমাদের লেখাপড়ার খরচ, সেই সাথে আরও নানান রকমের যত খরচ ছিল সব কিছুই আমাদের 4 ভাই বোনের চালাতো। আমার মামা আমাদের জন্য অমূল্য একটা সম্পদ। মানে মামার কথা বলতেই আমরা খুব দুর্বল হয়ে পড়ি। আমার জন্মের কিছুদিন আগে আমার নানু আর ছোট মামা অ্যাক্সিডেন্ট করেছিল। আমার নানু আর ছোট মামা ছিল সিএনজিতে, আর ট্রাক হচ্ছে সিএনজিকে মেরে দিয়েছে। এ কারণে আমার ছোট মামা খুব আহত হয়েছে, তবে নানু এতটাই ভাঙা ভেঙেছে নানুর শরীরে। নানু আর 10 বছরেও বিছানা থেকে উঠতে পারেনি, একবারেই মারা গিয়েছে। তা আল্লাহ আমার নানুকে জান্নাতবাসী করুক। অনেক ভালো একজন মানুষ ছিল। আমার জন্মের পর আমাদেরকে আর সেরকমভাবে দেখতে পারেনি। আমার আম্মু আমার নানুর খুব আদরের একটা মেয়ে ছিল। আমার আম্মু একাই, আর 4 ভাই। 4 ভাইয়ের এক বোন হিসেবে আমার মা ভাইদের কাছে অনেক আদর পেয়েছে। আর মায়ের আদরটুকু আমার মেঝো মামা আমাদেরকে অনেক দিয়েছে। এত পরিমাণে আদর করতো বলে বোঝানোর মতো না। তো যাই হোক, কথায় ফিরে আসি। তারপর নানু অ্যাক্সিডেন্ট করার কিছুদিন পরেই হচ্ছে আমার জন্ম হয়েছে। আর আমার যখন আম্মু তখন প্রেগনেন্ট ছিল, আমি পেটে ছিলাম, তখন তো আম্মু প্রচুর অসুস্থ ছিল। আর কিছুদিন পরেই ডেলিভারি হবে। তো নানু অ্যাক্সিডেন্ট করার কথা শুনে আম্মুকে গ্রাম থেকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়েছে। তো সেখানে যাওয়ার পরই হচ্ছে আমি হয়েছিলাম। সব কিছুই তো ঠিকঠাক মতো হয়েছে। আমার মামার বাসায় আমি হয়েছি, আমার মেঝো মামার বাসায়। তো আমি যখন হয়েছিলাম তখন আমার মেঝো মামা বলেছিল যে আমার যে নাভিটা, যে কাঁচা নাভিটা, সেটা যেন শুকানোর পর আমার মামার আম গাছের নিচে পুঁতে ফেলা হয়। তো আমার মামার আম গাছের নিচেই পুঁতে ফেলা হয়েছিল। সেই আম গাছটা এখনও আছে। তো আমার মামার নাকটা ছিল একটু মোটা, সবসময় আমাকে বলতো বুচি। আর আমার নাকটাও মোটা ছিল, আমাকে সবসময় বলতো তোমাকে আমি বেশি আদর করি, এই কারণে তোমাকে বুচি বলি। আর আমার নাকও মোটা, তোমার নাকও মোটা, এরকমই একটা সম্পর্ক ছিল, খুব আদরের। তো যাই হোক, মামার বাসায় হওয়ার পর সেখানে আম্মুকে বেশ অনেক দিন রাখার পর গ্রামে পাঠিয়ে দিয়েছে আমার দাদুর বাড়িতে।
তারপর থেকে তো আস্তে আস্তে বড় হয়েছি, এতটুকু পর্যন্ত আসার পরও মামার জন্য সেই শ্রদ্ধা সম্মানটা যায়নি, কারণ আমাদের জীবনে মামার অবদানটা একটু অন্যরকম। আমার ভিডিওর মাধ্যমে আমার প্রিয় আপুদেরকে সবাইকে রিকোয়েস্ট করব আমার মামার জন্য একটু মন থেকে দোয়া করবেন। আমার ভিডিওর মাধ্যমে প্রিয় আপুদেরকে রিকোয়েস্ট করব আমার মামার জন্য দোয়া করতে। আমার মামার একদম জবান বন্ধ হয়ে গিয়েছে, গত 1 সপ্তাহ থেকে নাকে দিয়ে মুখে দিয়ে প্রচুর রক্ত ব্লিডিং হচ্ছে। সেই সাথে আজকে সকাল থেকে ফজরের পর থেকে মামার প্রচুর ব্লিডিং হচ্ছে। আমার মা, আমার ভাইয়েরা সবাই গিয়েছে, তবে পরিস্থিতি আজকে যেহেতু আরও খারাপ, ছাত্ররা আজকে আবার আন্দোলন করা শুরু করেছে। এ কারণে ঢাকা ভার্সিটির ওই সাইডটা খুব গরম, এ কারণে আমাকে নিতে পারিনি, যেহেতু আমার 2টা ছোট বেবি আছে। তো এই কারণে খুব খারাপ লাগছে যে ঢাকা থেকেও আমি আমার মামাকে দেখতে পারছি না। আমার মনটা কি যে খারাপ আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। এই যে কাজকর্মগুলো করছি, আর কিছুক্ষণ পর পরেই ইমুতে মামার ভিডিও দেখছিলাম, মামাকে ভিডিও কলে দেখছিলাম। ভিডিও কলে দেখছি আর আমি বেশি পরিমাণে ভেঙে পড়ছিলাম, মামার পুরনো দিনের কথাগুলো সব মনে পড়ছিল। তো যাই হোক, আমার আজকের ভিডিওর মাধ্যমে সবাইকে বলবো যে আমার মামার জন্য অনেক দোয়া করবেন, অনেক 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 দোয়া করবেন, যেন এই পরিস্থিতি থেকে আমার মামা সুস্থ হয়ে ওঠে। তবে ডাক্তার বলেছে যে যে কোনো সময় যে কোনো খবর আসতে পারে, আমরা যেন সবাই প্রস্তুত থাকি। তো এই কারণেই মনটা আরও বেশি খারাপ লাগছে, সবাই দোয়া করবেন। কথা বলতে বলতে ভিডিওর অনেকটা দূর পর্যন্ত চলে এসেছি, এখন একটু ভিডিওতে ফেরা যাক। আজকে সকালবেলা আপনাদের ভাইয়া বাহির থেকে পরোটা এনেছে। আমার মনটা খারাপ দেখে সে আর আমাকে জোর করেনি নাস্তা তৈরি করার জন্য। পরোটা আনার পর তাকে আমি নাস্তা করিয়েছি, কোনো রকম নাস্তাটা বেড়ে দিয়ে আবার শুয়ে পড়েছিলাম, মনটা এতটাই খারাপ লাগছিল। তারপর ভাবলাম যে না, আমি শুয়ে থাকলে আমার ছোট্ট 2টা পরীকে কে নাস্তা খাওয়াবে। তখন ওদেরকে নাস্তা খাইয়ে মূলত আমি ছাদে গিয়েছিলাম। ছাদে গিয়ে অনেকটা সময় বসে থেকে এসে তারপর আমি আমার নাস্তাটা করেছি। আজকে ডিম দিয়ে পরোটা ভেজে নিয়েছি, একটা রোল করে নিয়েছি। তারপর সেটা খেয়েছি, খুব মজা হয়েছে। সেই সাথে 1 কাপ দুধ চা খেয়েছি। তারপর আমি বিছানা পাটি গুছিয়ে তারপর পুরো বাসাটা ভালো করে গুছিয়ে একদম ঝাড়ু দিয়ে মপ করে নিয়েছি। তারপর এখন দুপুরে রান্নাটা বসাতে চলে এসেছি। আজকে কাজের আপা আমার ওয়াশরুমগুলো ওয়াশ করেছে, এ কারণে ঘরটা আমিই মুছে ফেলেছি। ঘর, কিচেন সব কিছু ভালো করে পরিপাটি পরিষ্কার করে তারপর এখন অনেকটা সময় পর কিচেনে এসেছি আবারও রান্নাবান্না করতে। আজকে দুপুরে কোনো কিছুই রান্না করার আর ইচ্ছে জাগছিল না, তাই ভাবলাম যে খুব শর্টকাটভাবে নুডলস রান্না করি আর চিলি চিকেন রান্না করি। তো এ কারণে চলে এসেছি কিচেনে। সব কিছু যদিও সকাল থেকে রেডি করা হয়ে গিয়েছে, আর এখন শুধুমাত্র গ্যাস আসার পর রান্নাটা করে নিচ্ছি। সকালে যখন নাস্তা করেছি তখন চুলায় গ্যাস ছিল না, এ কারণে ইলেকট্রিক চুলা টেবিলের ওপর নিয়েই আমি মূলত ডিম ভেজেছি, সেই সাথে চা তৈরি করেছি। আর এখন রান্না করার সময় গ্যাস চলে এসেছে, তো ভাবলাম যে চুলাতেই বসিয়ে দিই। আমি নুডলস রান্না করে নিয়েছি, কিভাবে রান্না করেছি সেটা তো আপনারা দেখেছেন। আর এই নুডলসগুলো আমার ননদ বাহির থেকে এনেছে, খুব মজা। যদিও এগুলো ক্যাপসিকাম, গাজর, সেই সাথে আরও টুকটাক সবজি দিয়ে রান্না করলে মজা হয় চাইনিজ স্টাইলে, তবে সেগুলো কিছুই এখন আমার বাসায় নেই। সেই সাথে মন মানসিকতাও ভালো নেই কোনো রকম চলার জন্য বা খাওয়ার জন্য আজকের এই আইটেমগুলো করছি। মুরগিটাকে কিভাবে ম্যারিনেট করেছি সেটা তো আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন। আজকে যেহেতু রেসিপি আকারে শেয়ার করিনি তাই আর কিছুই বললাম না। এখানে আমি আটার মধ্যে মুরগিটাকে কোট করে ভালো করে ঝেড়ে তারপর ভেজে নেব। চাইনিজ চিকেন ফ্রাই যেভাবে করে সেভাবে করেই মুরগিগুলোকে ভেজে নিতে হবে। আর আমি কিভাবে ভাজছি বা কিভাবে আটাটাকে কোট করছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে করে যখন আপনারা চিকেন ফ্রাই করবেন তখন খেতে এমনিতেই খুব ভালো লাগবে, তবে আমি আজকে একটু অন্যরকমভাবে করব, সেটা আপনারা ভিডিও শেষ পর্যন্ত থাকলে দেখে যেতে পারবেন। ভেবেছিলাম আজকে আপনাদের সাথে ভিডিওটা খুব সুন্দরভাবে শেয়ার করব, তবে মনের অবস্থা এতটাই খারাপ, ভিডিওতে কথা বলতেই আর ইচ্ছে করছে না। কোনভাবে যে আমার রান্নাটা হয়ে যাচ্ছে, কিভাবে কথা বলছি, কি শেয়ার করছি কিছুই জানি না। খুব ইচ্ছা ছিল যে প্রত্যেকটা উপকরণের কথা বলে বলে আজকের ভিডিওতে শেয়ার করব রান্নাটা,
তবে মনটা খারাপ তাই আর কিছুই বললাম না। ইনশাআল্লাহ কোনো একদিন যদি আবারও তৈরি করি তখন আপনাদের সাথে শেয়ার করব। এখানে খুব আলতো আঁচে খুব সুন্দর করে আমি এই চিকেন ফ্রাইগুলোকে ভেজে নিয়েছি। একদম পোড়া পোড়াও করিনি, আবার একদম সফটও রাখিনি, মোটামুটি মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। ফ্রাইড চিলি চিকেনের আসল গ্রেভিটা এখন রেডি করব। এখানে আমি চিলি সস বেশ পরিমাণে দিয়েছি, পরিমাণ মতো সয়া সস আর টমেটো সস দিয়েছি। এখন 2 চা চামচ পরিমাণ মধু দিয়ে দিচ্ছি। আপনারা এভাবে করে ফ্রাইড চিকেনটা খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। তো এখানে আমি অল্প পরিমাণে চিনি দিয়েছি, অল্প পরিমাণে টেস্টিং সল্ট আর কিছুটা পরিমাণে রসুন কুচি দিয়ে তারপর ফ্রাইড চিকেন ভাজার সময় যে তেলটা ব্যবহার করেছি সেই তেলটা তো একটু পোড়া পোড়া হয়েছে, ওই তেলটা 1 চামচ দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর এখন চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। আর এখন এই চিকেনটা খেতে এত পরিমাণে মজা হবে, কিছুক্ষণ পর আপনাদের সাথে শেয়ার করছি। সসগুলোকে মুরগির গায়ে ভালো করে লাগিয়ে নিতে হবে। আর এটা হচ্ছে ফ্রাইড চিলি চিকেন, আর এটা খেতেও কিন্তু ভীষণ মজা। আমার এই চিকেনটা আমি যখন করেছি তখন আপনাদের ভাইয়া আমাকে বলেছিল যে তোমাকে একটা রেস্টুরেন্ট দিতে হবে, কারণ তুমি অনেক মজার মজার খাবার তৈরি করে আমাকে খাওয়াতে পারছো। আলহামদুলিল্লাহ। এই চিকেনগুলো কিন্তু বাহিরে অনেক দামে খেতে হয়, আপনারা যদি বাসায় এভাবে তৈরি করতে পারেন তাহলে খুব অল্প দামে বাসায় কিন্তু মজার আইটেমগুলো খেতে পারেন। আমি কিন্তু বাহিরের খাবার বেশি একটা খাওয়াই না, ঘরের খাবারই সবসময় তৈরি করার চেষ্টা করি। এই ফ্রাইড চিলি চিকেনটা আমি বাহিরে বেশ অনেকবার খেয়েছি, আমার কাছে খুব ভালো লাগে, আমার খুব পছন্দের। আজকে যখন বাসায় তৈরি করেছি আমার কাছে হুবহু ওই রকমই লেগেছে। এ কারণে আপনাদের সাথে বলছি যে আমার এই রেসিপিটা ফলো করে আপনারা যদি তৈরি করেন অনেক 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 মজা পাবেন খেয়ে। তো আমি হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য 1 প্লেট রেডি করে এখন হচ্ছে আমরা দুজনে মিলে বসে খেয়ে নিচ্ছি, টিভি দেখছি আর খাচ্ছি, অনেক মজা লাগছিল। আপনাদের ভাইয়া একাধারে ভাত তরকারি খেতে পছন্দ করে না, কিছুদিন পর পর এক একটা স্পেশাল আইটেম খেতে চায়। তো আমি এর জন্য আজকে ওকে বানিয়ে দিয়েছি, ও খুব খুশি হয়েছে। বাচ্চারা সোফার উপরে বসে খাচ্ছে আর আমরা যে ছোট সিটিং এরিয়াটা করেছি সেখানে বসেই খাচ্ছি। আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। পরবর্তী ব্লগ দেখার জন্য সবাইকে আমার চ্যানেলে আমন্ত্রণ। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।